16 ডিসেম্বরের পর বাংলাদেশে কেউ স্বাধীনতার বিপক্ষে বক্তৃতা দিবে, একটা বক্তৃতা আছে কারো? গভর্নমেন্ট গেছে পাগল হয়ে একটি রায় চায়, এই প্রেক্ষাপট। ধন্যবাদ আপনাকে। আসলে বাংলাদেশের যে যে পলাতক ফেসিবাদ যখন ক্ষমতা আসে, তারা তো একটা সমঝোতার মাধ্যমে ক্ষমতা আসছিল। ইন্ডিয়া এবং সেনাবাহিনীর সাথে একটা সূক্ষ্ম সমঝোতার মাধ্যমে তারা একটা সাজানো নির্বাচন, অনেকে বলে যে এটা তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন, আসলে এটা ছিল একটা মানে পরিকল্পিত সাজানো নির্বাচন। 8 সালের নির্বাচন, 8 সালের নির্বাচনটা, এটা আসলে যদিও একটা মানে সেনা সমর্থিত সরকারের অধীনে হয়েছে, একটা সাজানো নির্বাচন। এটা স্পষ্ট করেন প্রণব মুখার্জির বইতে, উনি স্পষ্ট করে লিখছে সেনাবাহিনীর সাথে কীভাবে সমঝোতাটা করা হয়েছিল। তারপরে সমঝোতা নির্বাচন ছাড়া এইরকম রেজাল্ট হয় না। বিএনপি মাত্র 30 সিট, মানে জামাতে 2 সিট না 1 সিট, এরকম এটা রেজাল্ট হওয়ার কথা না বাংলাদেশে আর কি। এটা এই রেজাল্টও প্রমাণ করে এটা যে সমঝোতা নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে তারা আসছিল একটা কতগুলো উদ্দেশ্য নিয়ে। একটা বাংলাদেশটাকে ভারতের একটা করদ রাজ্যের মতো করা, বাংলাদেশের দেশপ্রেমিক রাজনীতিবিদদের ধ্বংস করে দেওয়া, নানাভাবে তাদের প্রথমে তাদের মিডিয়া দিয়ে তাদের চরিত্র হনন করা হয়েছে, পরিকল্পিত। এটা এই যে পরিকল্পিতভাবে মিডিয়া তাদের বিরুদ্ধে, এই যে টার্গেটেড রাজনীতি নেতাদের বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে যদি আমি ধরি। তারপরে আস্তে আস্তে এটাকে তারা ওই অপপ্রচারের মাধ্যমে একটা জনমত গঠনের চেষ্টা করছে, করে এটা দিয়ে তারা একটা ট্রাইব্যুনাল গঠন করছে ক্ষমতা আসার 1 বছর পর। ক্ষমতার প্রতিশ্রুতি ছিল ট্রাইব্যুনাল গঠন করছে, কিন্তু 2010 সালের 24 মার্চ রাতে ট্রাইব্যুনালের ঘোষণা দিছে, মানে 25 মার্চকে 26 মার্চকে সামনে রাখা, 24 মার্চ আমি আমার যতটুকু মনে হয় 24 মার্চ রাতে 10 সালে ক্ষমতা আসার 1 বছরের 3 মাস পর তারা একটা ট্রাইব্যুনালের ঘোষণা দেয়। এর বাই দিস টাইম তারা দেখবেন এই 1 বছরের মধ্যে পত্রিকা কিন্তু মিডিয়াগুলোতে ব্যাপকভাবে প্রচার হয়েছে এই বিষয়গুলো নিয়ে, এক একজনের চরিত্র নানাভাবে হরণ করা হয়েছে। তো এটা হলো তারা একটা জনমত গঠনের চেষ্টা করছে। এটা হলো মিডিয়ার দিকটা তারা করছে। আর হইলো তারা ট্রাইব্যুনাল গঠন করে তারা টার্গেট করছে কাকে কিভাবে সাজানো যায়, কি অভিযোগ দিয়ে কাদেরকে সাজানো যায়। যেমন কাদের মোল্লাকে বানানো হয়েছে কসাই কাদের, আসলে তো কসাই কাদের উনি না। কসাই কাদের যিনি, সে হলো পাকিস্তানের বিহারি ছিল, মানে কসাই কাদের হিসেবে যে খ্যাত, সে ছিল পাকিস্তানের একজন বিহারি। সে বিহারি ছিল, সে পাকিস্তানে তখন চলে গেছে, অথবা মুক্তিযুদ্ধের পর সে নিহত হয়েছে বা কিছু, তার কোনো হদিস নেই। পাকিস্তানের স্বাধীনতার পর বা যুদ্ধ শুরুর পর অনেক কিন্তু চলে গেছে। এই যে ঘটনাটা নিয়ে তারা, এটা পাকিস্তানের একদম যুদ্ধ শুরুর মুহূর্তের ঘটনা, ওই যে হজরত তালির যে খাদিমুল্লাহ, তারা এইভাবে নানাভাবে অপবাদ দিয়েছে। যেমন আল্লামা সাইদিরে বলতে যে দেলোয়ার শিকদার, কিন্তু দেলোয়ার শিকদার এই ইলেকশনের মুক্তিযুদ্ধের পরপরই কিন্তু সে মারা গেছে, মানে মুক্তিযোদ্ধারা তারা করে মারছে, এটা প্রমাণিত। তো তারা একজনকে একভাবে প্রচার করার চেষ্টা করছে, মানে অন্য আরেকজনের দোষটা ওনার নামে চাপাই দিয়া এটা করছে মিডিয়ার মাধ্যমে। তো এরপরে তারা ফেব্রিকেটেড করছে, তারা আসামি, তারা ওই সাক্ষী নিজেরা বানাইছে, নিজেরা স্টেটমেন্ট করছে, নিজেরা সব কিছু করছে, কইরা এটা একটা সাজানো মামলা করছে। এবং এটা আরও স্পষ্ট হয়েছে। তা আমরা তো এগুলো নিয়ে প্রথম থেকে কিন্তু আমি লিখতেছিলাম যে ট্রাইব্যুনাল গঠনের পর থেকে আমার রিপোর্ট আছে। তারপরে ট্রাইব্যুনাল গঠনের পর আল্লামা সাইদির মামলা যখন চলে, সাক্ষীদের কীভাবে ট্রেনিং দিত, ওইটা নিয়ে সেফ হাউসের একটা নিউজ আমি প্রকাশ করছিলাম। এটা নিয়ে কোর্টে হিয়ারিং হয়েছে, সেফ হাউসের নিয়ে সাইদির পক্ষ থেকে একটা আবেদন করছিল যে আমাদের রিপোর্টের পরে ওই সেফ হাউসের ডকুমেন্টস দিয়ে মানে একটা নিউজ হতো। ডকুমেন্টসের বান্ডিল যখন দিছে মাসুদ সাইদি, তখন এটার পিটিশনার ছিল মাসুদ সাইদি কোর্টের দ্বারা সাইদিকে ওই নিজামুল হক নাসিম সহ যা জিজ্ঞাসা করছে, আপনি এগুলো পাইছেন কই, পাইলেন কীভাবে, মানে ওই সেফ হাউসের ডকুমেন্টস। তো বললো যে সেফ হাউসের ডকুমেন্টস, বলছে যে আমরা সাংবাদিক। এক পর্যায়ে সে আমার নামও বলছে যে আমি অমুক সাংবাদিক থেকে নিয়েছি। তো বলছে তোর কাছে তারা ডাকেন, তারা অ্যাপ্লিকেশন করছে আমার ডাকা, কিন্তু আমার তারা ডাকে নাই। তারা একটা রায় অর্ডার করছে তখন যে আমার দেশ উদ্দেশ্যমূলকভাবে এটা বিচার ব্যাহত করার জন্য এরকম অপপ্রচার, মানে এরকম প্রচারণা করছে, কিন্তু আমাদের না ডাকে এটা করছে। তো এই যে বিষয়গুলো তারা এটা সাজানো বিষয়টা আমরা ধাপে যখন আমরা যেটা পারছি এটা প্রকাশ করছি, কিন্তু স্কাইপটা আমাদের হাতে আসার পর আমরা পাওয়ার পর এটা স্পষ্ট হয়ে গেছে। এই স্কাইপের পর মানে এখানে কোনো সন্দেহ নাই যে এই বিচারটা যে সাজানো, বুঝছেন। স্কাইপের ওইটা পুরাটা এটা প্রকাশ হয়েছে নিজামুল হক নাসিমের বর্ণনা অনুযায়ী, কীভাবে মামলা কোনটা সাজানো হয়েছে, কীভাবে তারা গল্প করছে তাদের নিজেদের মধ্যে, এটা কীভাবে সাজানো হয়েছে, মানে রায় কোথা থেকে লিখে আসছে, তারপরে চার্জ গঠনের বিষয়গুলো কীভাবে আসছে, সবগুলো তারা এটা প্রকাশ করছে। তো এই বিষয়গুলো প্রকাশ করে পাওয়া মানে সরকারের যে একটা
উদ্দেশ্য পরিগুলো তাদের যে বড় ধাক্কা, তাদের ট্রাইব্যুনাল আমার মনে হয়, এটা আমার নিজের রিপোর্ট বলে না, ট্রাইব্যুনাল যদি কোনো ধাক্কা খাইয়ে থাকে তো এটা হলো মানে আমাদের এই রিপোর্ট দিয়ে সরকার সবচেয়ে মানে বড় ধাক্কার মধ্যে পড়ছে, যেখানে ট্রাইব্যুনাল ব্যাংকে দিয়ে নিজে বলে নাসিম এখান থেকে সরাইয়া তারা একটা গা বাঁচানোর চেষ্টা করছে। তো এখানে আমাদের ওই চেষ্টাটার কারণেই সরকার নানা আমাদের রোশানলে হয়, তো আমাদের রোশানলে পড়তে হয়, যে কারণে আমাকে মানে দেশ ত্যাগ করতে হয়েছে, আমাদের পত্রিকা পরবর্তী এর ধারাবাহিকতা পত্রিকা পরবর্তীতে বন্ধ করে দিছে। তো এই বিষয়গুলো ছিল আমাদের, আমরা চেষ্টা করছি যে ট্রাইব্যুনালে যে সাজানো মামলা পরিকল্পিত রায় দেওয়ার মানে প্রস্তুতি নিচ্ছে, তখন তো রায় দেয় নাই, রায় দায়ের একটা প্রস্তুতি, সেইগুলোকে জাতির সামনে প্রকাশ করা যে এই ঘটনাটা আসলে এইরকমভাবে হচ্ছে। এটা ছিল যে আমাদের নিউজের মানে মূল উদ্দেশ্য এবং প্রেক্ষাপটটা যদি বলেন। আচ্ছা, আপনি স্কাইপ সংলাপ, স্কাইপে তো 17 ঘন্টার আলোচনা ছিল, মানে 17 ঘন্টা মানে একদিনে 17 ঘন্টা না, এরা প্রতিদিন ধরেন 5 মিনিট 10 মিনিট 20 মিনিট করে কথা বলতো। মানে নিজামুল হাসান তখন করতে নাই নাই তার ওই আহমদ জিনুদ, এরা ছিল এক গাদানি, একই সূত্রের গাদানির সদস্য। নিজামুল হাসান কিন্তু গাদানিকের সদস্য ছিল। সে গাদা ওই যে 1992 সালেই তো গণ আদালত, না 93 সালে, 92 যে গণ আদালত করছিল, গণ আদালতের কিন্তু একজন মেম্বার ওই নিজামুল নাসিম, সে ছিল তদন্ত কমিটিতে নিজামুল নাসিম। তো নিজামুল নাসিম হলো গণ আদালতের সাথে জড়িত, তারপরে আপনার গাদানিকের সাথে জড়িত, আহমদ জিয়াউদ্দিনেরা গাদানিকের সাথে জড়িত। তারা এটা একটা পরিকল্পিতভাবে এই জিনিসটা মানে এটা তাদের দীর্ঘদিনের একটা প্ল্যান, মানে এটা প্ল্যান মানে কি, এটা হলো ইন্ডিয়ার তৈরি করা একটা গেম। মানে আপনি দেখেন, আমরা যদি দেখি 1975 সালের 15ই আগস্ট এবং 7ই নভেম্বর পর থেকে বাংলাদেশে কিন্তু মানে একটা বিভক্তি বলতে কিছু ছিল না, বাংলাদেশে মোটামুটি একটা ঐক্যবদ্ধ রাজনীতি। এই বিভক্তিটা জাতিকে বিভক্ত করার একটা পরিকল্পনা কখন থেকে হয়েছে, যখন 1991 সালে এরশাদের পতনের পর, যখন দেখা গেল যে মানুষ বিএনপিকে বিএনপি মানে জাতীয়তাবাদ এবং ইসলাম মূল্যবোধের পক্ষে ভোট দিছে, জামাতেরও ভোট দিছে, জামাতের শক্তি অনুযায়ী জামাতের ভোট দিছে এবং বিএনপিকে ভোট দিছে, এবং এখানে বিএনপি মেজরিটি পাইয়া সরকার গঠন করছে। তো ইন্ডিয়ার তখন একটা ছিল যে ইলেকশন হইলে আওয়ামী লীগ জিতবে, কারণ সাংগঠনিকভাবে শক্তি যদি বলেন তখন আওয়ামী লীগের একটা একই সাংগঠনিক শক্তি ছিল। কিন্তু জনগণ এখন ইন্ডিয়ার প্ল্যানটা হলো যে বাংলাদেশকে যদি মানুষকে ডিভাইডেড করা যায় তাহলে তাদের গেমটা খেলতে সুবিধা। এই জন্য তারা তখন একটা মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ শক্তির আবিষ্কারটা কিন্তু আগে থেকে না, এটা কিন্তু 92 সালের ওই ইয়ের পর থেকে গাদানি ঘটনা সেগুলো 93 সালে ওই যে এই গণ আদালতের কিছুদিন আগে গাদানি গঠন করে একটা বিরাট অপপ্রচার, মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বিপক্ষ শক্তি, মুক্তির পক্ষ বিপক্ষে। স্বাধীনতার পরে তো সবাই মুক্তিযুদ্ধের পক্ষে, সবাই আমার স্বাধীনতার পক্ষে। কেউ কি বলছে কোনো একটা রাজনৈতিক দল বা কোনো ব্যক্তি কেউ স্বাধীনতার বিরুদ্ধে অস্বীকার করছে? কেউ কি স্বাধীনতার বিপক্ষে বক্তব্য দিচ্ছে? মানে স্বাধীনতা 16ই ডিসেম্বরের পর বাংলাদেশে কেউ স্বাধীনতার বিপক্ষে বক্তৃতা দিচ্ছে? একটা বক্তৃতা আছে কারো? আমি বাদ দিলাম জামাতের নেতাদের, আরও তো যারা স্বাধীনতার সময় ধরেন আরও অনেকে তো মুক্তিযুদ্ধের বিরোধিতা করে। মুক্তিযুদ্ধের বিরোধিতা মানে পাকিস্তান ভাঙতে চায় নাই, মুক্তিযুদ্ধের বিরোধিতা করা মানে তারা পাকিস্তান তো একটা অখণ্ড রাষ্ট্র ছিল, তার রাষ্ট্রের অখণ্ডতা বজায় রাখতেছে। এটা কিন্তু এটা কোনো অপরাধ না, আপনি একটা রাষ্ট্রের মধ্যে থাকেন, তো এখানে তো কোনো বিরোধ নাই। তো স্বাধীনতা হয়ে গেছে তো হয়েছে, অখণ্ড বাংলাদেশ অখণ্ড পাকিস্তান যারা চাইছিল তারাও মনে করছে যে তারাও স্বাধীনতা মেনে নিছে, তারা তো এরপর অস্ত্র ধরে নাই যে আমরা অস্ত্র ধরলাম যে আমরা এই স্বাধীনতা মানি না। এরকম কি বাংলাদেশে কেউ অস্ত্র ধরছে? ধরে নাই। সুতরাং এই 92 সালে সে ওটা ইন্ডিয়া এটা করার কারণটা কি, জাতিকে বিভক্ত করা না করা ছাড়া আমার মনে হয় তারা চিন্তা করছে যে বাংলাদেশকে যদি আমরা মানে আমাদের নিয়ন্ত্রণে রাখতে চাই তাহলে বাংলাদেশের জাতিকে ডিভাইডেড করতে হবে। ডিভাইডেড অ্যান্ড রুল একটা থিওরি আছে, এটা ব্রিটিশদের, তারা এই পলিসি দিয়েছে ডিভাইডেড, এবং তারা পুরোপুরি সাকসেস হয়েছে। 2007 সালে এসে 8 সালে এসে তারা পুরোপুরি সাকসেস হয়েছে এই ডিভাইড অ্যান্ড রুলে। কারণ হচ্ছে তারা মিডিয়ার ব্যাপক প্রচারণা, আপনি দেখবেন, আপনি যদি খেয়াল করে দেখেন বা তখন কত জানি না, আপনি 2001 সালের নির্বাচনের আগে আপনি আওয়ামীপন্থী বা ইন্ডিয়াপন্থী যে খবরের কাগজগুলো আছে, তখন তো টেলিভিশন ছিল না, তারা তাদের প্রচার করতো, বিএনপিতে প্রচার করতো, বিএনপিতে নিউজ হতো কট্টরপন্থী এবং উদারপন্থী। আপনি দেখবেন কিসের কট্টরপন্থী, তারা কীভাবে বুঝতো কট্টরপন্থী এবং উদারপন্থী, তারা একটা নেগেটিভ তৈরি করার চেষ্টা করছে। তো কট্টরপন্থী এবং বিএনপিতে দুইটা ভাগ, একটা হলো কট্টরপন্থী এবং উদারপন্থী। আর বিএনপি তো বিএনপি, সবাই তো একটা দলের ম্যানিফেস্টোর অধীনে মানে রাজনীতি করে, একজন নেতার অধীনে
তারা নেতৃত্বের তারা স্বীকার করে রাজনীতি করে। এখানে আবার উদার আর কট্টরের কি আছে দেখবার খুব যে সালাউদ্দিন কাদের চৌধুরী না আগে লিখতো ও কট্টরপন্থী, মানান ভূঁইয়া উদারপন্থী। উদার আর কট্টর কিছু দল, এটা বলছে কি তারা দলের ভিতরেও ডিভাইড করার চেষ্টা করছে, বিভক্তি করার সৃষ্টি করেছে উইক করার লেগে একটা রাজনৈতিক দলকে। সেম ভাবে তারা একটা দেশকে উইক করার জন্য বাংলাদেশের মানুষকে ডিভাইডেড করছে, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বিপক্ষে শক্তি। আর মুক্তিযুদ্ধের পক্ষে আমি ধরেন আমি বিএনপি করি, আমি মুক্তিযুদ্ধের বিপক্ষে, আওয়ামী লীগ করলে মুক্তিযুদ্ধ সপক্ষের, আওয়ামী লীগের কড়া নেতা মুক্তিযুদ্ধে মানে অংশগ্রহণ করছে, তারা কলিকাতা পর্যন্ত গেছে, বুঝতে পারছেন? তারা কলকাতায় আরামে এসে জীবনযাপন করছে, মুক্তিযুদ্ধ করছে এই দেশে সাধারণ মানুষ। কেউ আশ্রয় দিছে, কেউ খাবার দিছে মুক্তিযোদ্ধাদের, কেউ অস্ত্র আগাই দিছে। বিষয়টা বলছে মুক্তিযুদ্ধ করছে এরা, তাকে কলিকাতা যারা বসেছিল এরা করছে। যদি এসব প্রশ্ন আসে তো এসব প্রশ্ন, এটা বেসিক প্রশ্ন এগুলা। তো মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে তো সারা বাংলাদেশের গোটা জাতি মুক্তিযুদ্ধের পক্ষে। তখন যারা যে রাজনৈতিক দলগুলো বিরোধিতা করছে তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, তারা অখণ্ড পাকিস্তান চাইছে। মুক্তিযুদ্ধ বিরোধিতা তারা অখণ্ড পাকিস্তান, যে আমরা পাকিস্তান তো একটা সার্বভৌম দেশ ছিল, তারা পুরো দেশটা সার্বভৌমত্ব এক জায়গায় চাইছে, এতটুকু। এটা বিরোধী কিছু না। মানে যে স্কাইপের যে অডিও ক্লিপগুলো, মানে তখন তো আসলে প্রযুক্তি এত উন্নত ছিল না 2010-11 কথা। মানে আপনি এগুলো কিভাবে অনুসন্ধান করে আপনারা আয়ত্তে আনলেন, পেলেন, নাকি আপনাকে গোয়েন্দা সংস্থা থেকে দেওয়া হয়েছে? না, এটা আসলে মানে পুরাটা স্পষ্ট করে বলা যাবে না। তবে এটা মানে তারা যখন এই ধরনের কথোপকথন হয়, এই বিষয়টা আমরা জানতে পারছিলাম যখন তারা কোর্টের পরে নিজামুল কাছে কথা বলে। তারপরে এটা ব্যবস্থা করা হয়েছে, যেভাবে হোক এটা রেকর্ডের ব্যবস্থা করা হয়েছে, এবং আমরা এটা আমাদের নিয়ন্ত্রণে নিয়েছি। আচ্ছা, সোর্সের কথা আসলে বলা যায় না, এটা তো আদালত থেকে বলা হয়েছে। কিন্তু আদালতে বলার কারণ আছে, মানে যাদের সাথে এটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং, তাদেরকে বলা হয়েছে যে আমরা জীবন গেল আমরা এটা প্রকাশ করবো, তাদের সাথে আমাদের প্রতিশ্রুতি। এটা কোনো বিষয় না। এখন মূল বিষয়টা হচ্ছে যে মানে আওয়ামী লীগ সরকারের মানে শক্ত একটা অবস্থান তখন অলরেডি তৈরি হয়ে গিয়েছে। মানে আর নিশ্চয়তা ছিল না যে তারা মানে তাদের পতন হবে আওয়ামী লীগের, তারা তো রায় দিয়ে দিবে। এমন পরিস্থিতিতে জীবনের একটা তো ঝুঁকি বা চ্যালেঞ্জিং ছিল। হ্যাঁ, এটা আপনি বাই নেমে আপনি না, এটা আসলে বিরাট চ্যালেঞ্জ, আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল বা সবার জন্য চ্যালেঞ্জ। আর আপনি যদি সাংবাদিকতা করতে চান তাহলে আপনাকে প্রতিটা মুহূর্তে চ্যালেঞ্জ নিতে হবে। চ্যালেঞ্জ না নিয়ে আপনি সাংবাদিকতা করতে পারবেন না। সেটা হলো আমার মানে ব্যক্তিগত উপলব্ধি বা অভিজ্ঞতা। আপনাকে যে কোনো কাজ চ্যালেঞ্জ না নিলে কাজে সাকসেস হওয়া যায় না। তো আমরা এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে বলা চলে। শুধু এটা না, আমরা ধরেন এর আগে 2010 সালে ওই যে জুডিশিয়ারি নিয়ে যখন আমরা মানে বিভিন্ন রিপোর্ট করি, যে রিপোর্টের জন্য আমি জেলে গেছিলাম, আমরা হয়তো জানেন, একটা রিপোর্টের জন্য জেলে যেতে ছিল। এটা চেম্বার মানে সরকার পক্ষে, এটা আমাদের হেডিং ছিল। তো এই রিপোর্ট লেখার পর আমাদের কিন্তু এখানে আমাদের এই শিরোনাম এবং রিপোর্ট লিখে কিন্তু আমি আমার সম্পাদক মহোদয়কে বলছি যে এটার জন্য আমাদের কন্টেম্প হইতে পারে, এবং আমাদের বলে দিয়েছেন। হ্যাঁ, আমাদের আলাপ হয়েছে। সম্পাদক মহোদয় বলছে যে এইটা তো এই কন্টেম্প হইলে তুমি কি জেলে যেতে ভয় পাও নাকি? হ্যাঁ, তুমি জেলে যেতে ভয় পাও, জেলে যেতে ভয় পাও যদি তাহলে থাক, আর যদি ভয় না পাও, আমি বলছি আপনার যদি সমস্যা না হয় তাহলে আমার ভয় নাই। আমার তো আপনার সমস্যা হলে আমার জেলে তাহলে আপনারাও যাইতে হবে, আপনার সমস্যা না হলে আমার সমস্যা নেই। তা আমরা কিন্তু এইভাবে ডিসিশন নিয়ে মানে কাজ করছি যে আমাদের জেলে যাওয়া লাগতে পারে। এই স্কাইপ যখন প্রকাশ, আমি যখন ওনার কাছে মানে স্কাইপের রেকর্ড আইনা দিছি, উনি নিজে পুরোটা শুনছেন এবং নোট নিছেন, মানে বিভিন্ন ফ্রিজের নোট নিছেন, মানে কোনটা মানে হেডলাইন হইতে পারে, কোনটা হইতে পারে, বা কয়টা পর্ব হইতে পারে, উনি নোট নিয়ে লিখছেন। তারপরে উনি আমার সাথে বসছেন। এটা 3 মাস আমাদের কাছে ছিল, আমরা কিন্তু 3 মাস আগে এটা মানে হাতে আসছিল। তা 3 মাস এটা আমার কাছে ছিল, কিন্তু অফিসে কেউ জানতো না, উনি আর আমি ছাড়া কেউ জানতো না। তো এই যে বিষয়টা, তারপরে উনি আমার সাথে বসে জিজ্ঞেস করছে যে এটা করলে আমাদের কি কি হতে পারে। আমার কি জিজ্ঞেস, এটা যদি আমরা প্রকাশ করি তাহলে আমাদের কি কি আমাদের মানে কি কি সমস্যা হতে পারে। আমি স্পেসিক্যালি আমি ওনাকে বলছি আমাদের 3টা সমস্যা হতে পারে, মানে 3 রকমের সমস্যা হতে পারে। এক্সট্রিম সমস্যা হতে পারে,
যে আমাদের পত্রিকা 2010 সালের মতো আবার বন্ধ করে দিবে, আপনারা জেলে নিবে, মানে টর্চার করতে পারে, আমারে ধরতে পারে, টর্চার করতে। তো উনি তখন আমার জিজ্ঞেস করছে, তারপর বলছে আর কি হইতে পারে। আমি বলছি যদি আর হইতে পারে একবারে নর্মাল, যে ট্রাইব্যুনাল একটা কন্টেম্প পিটিশন হইতে পারে। ট্রাইব্যুনাল কন্টেম্পের রুল হয়েছে যে 3 বছরের জেল, আগেরটা ছিল 6 মাসের জেল, মানে নর্মাল কন্টেম্প 6 মাসের জেল, ট্রাইব্যুনাল হলো 3 বছরের জেল। যদি ট্রাইব্যুনাল কাউকে মনে করে কন্টেম্প করছে, তাহলে আমাদের 3 বছরের জেল দিতে পারে, মানে আপনার এবং মাহমুদুর হ্যাঁ। তারপর বলতে আর তোমার 3 নম্বরটা, আমি বললাম 3 নম্বরটা একটা হয়তো লামসাম, যদি একবারে আরও নর্মাল করতে চায় একটা লামসাম কিছু করতে পারে। তো উনি বলতে যে এই যে 1 নম্বরটার ব্যাপারে তুমি কতটা প্রস্তুত? পত্রিকা বন্ধ? হ্যাঁ, 1 নম্বর কতটা প্রস্তুত? আমি যে 1 নম্বরের ব্যাপারে প্রস্তুত বলতে, তো পত্রিকা বন্ধ করে দিয়ে টর্চার করবে, এটা তো আপনি প্রস্তুত থাকলে আমি প্রস্তুত, আমরা দুজনে কত বড় তার কেউ ছিল না। বলতে তোমার যদি কোনো ভয় না থাকে তাহলে ছাপবো আমরা, না হইলে এটা কষ্ট করার দরকার নাই। ওনার পদ্ধতি ওনার বলছে আমার কোনো সমস্যা নাই, টর্চার করবে, তোমার যদি মনে করো তুমি ভয় পাও যে বাবা সেইভাবে রেখে দাও, এটা মানে এটা তার কষ্ট পরিশ্রম করার দরকার নাই। উনি ফ্র্যাঙ্কলি বলছে এটা আমার উপরে ছেড়ে দিছে। তাই আমি বলছি না, যেহেতু আপনার প্রিয় নাই, এটা আমরা পরে আমরা রেডি করছি। তো এইরকম আমরা কিন্তু চ্যালেঞ্জ মানে সামনে যাই নাই, আমাদের কি হইতে পারে, কি করতে পারে আমরা জানি না, বুঝাই আমরা ডিসিশন নিছি, বা আমার সম্পাদক মধ্যে ডিসিশন নিছে। আচ্ছা, যে এই বিষয়গুলো, আচ্ছা আমরা যে শিরোনামটা, এটা কি? এটা শিরোনামটা তো প্রথম শিরোনামটা তো ধরেন ওই যে নিজামূলক নাসিমের একটা বক্তব্য, যে গভর্নমেন্ট, আমরা মনে করছি ওই কথাটাই এটা, মানে সে তার ওই জিয়াউদ্দিনকে বলছে যে গভর্নমেন্ট পাগল হয়ে গেছে, তারা শুধু একটা রায় চায়। তা আমরা ওইটাকে আমরা এই হেডলাইন করছি ওই শিরোনাম, তার কথা থেকে এটা নিজামূলক নাসিমের মানে উক্তি। আচ্ছা, এটা তো গেল আসলে প্রকাশের আগের কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রকাশ কোন দিন হয়েছিল এবং তার পরবর্তী? প্রকাশ হয়েছে আমাদের 2012 সালের 9 ডিসেম্বর, 8 ডিসেম্বর রাতে আমরা পাবলিশ দিছি। আচ্ছা, তার প্রকাশের পরবর্তী সময়টা? না, প্রকাশে তো ধরেন প্রথম দিন প্রকাশ হয়েছে, কোনো সমস্যা হয় নাই, পত্রিকা বাজারে আউটে গেছে সকাল 10টা-9টার মধ্যে। আমরা দ্বিতীয়বার পত্রিকা ছাপছি, তারপরে আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি পত্রিকা, আমার ফেসবুকে বিভিন্ন কমেন্টসে লিখে যে আমি 500 টাকা দিয়ে দিন পত্রিকা কিনছি, ওই দিন পত্রিকা কিনছি, এগুলো এমন রেকর্ডের অনেকে লিখেছে আমি 500 টাকা দিয়ে কিনছি। অনেকে বলছে যে আমরা 5 মাইল হাইটে গিয়ে এমন জায়গা থেকে একটা 200-250 টাকা দিয়ে ফটোগ্রাফি করে নিয়ে আসছি। তো এইরকম পত্রিকা, মানে এটা একদম আমি মনে করি একজন রিপোর্টারের জন্য এটা একটা বড়, মানে প্রকাশের পর মানে এটা একটা বড় একটা মানে কি বলে অ্যাচিভমেন্ট মনে করি। আর এটা তো মানে অ্যাচিভমেন্টের পাশাপাশি তো ভয়ও তো থাকেই। তো এরকমই আর কি, যে আমরা প্রকাশ করছি। তারপর এটা ধারাবাহিক ছিল, তো 13 তারিখ পর্যন্ত আমরা প্রকাশ করছি। 9 তারিখ থেকে 13 তারিখে পরে একটা অর্ডার দিচ্ছে, এটা আর প্রকাশ করা যাবে না হাইকোর্ট, এই সংবাদ। এরপরে স্কাইপে আর কিছু প্রকাশ করা যাবে না, এটা হাইকোর্টের এই দিচ্ছে একটা অর্ডার, হলো শামসুদ্দিন চৌধুরী মানিকের কোর্ট, হাইকোর্টে, এটা ট্রাইব্যুনাল দেয় নাই, হাইকোর্ট থেকে দিছে, যেটা আর প্রকাশ করা যাবে না বলে, এবং আমাদের উপর একটা রুল জারি করছে। তো এটা আমরা রুল মোকাবেলার প্রস্তুতি নিছি। আর পরের দিন 14 তারিখ আবার ট্রাইব্যুনাল থেকে একটা অর্ডার ইস্যু হয়েছে, এটা করছে হইল ট্রাইব্যুনাল, ওরা বলছে যে নিজামূলক নাসিম পদত্যাগ করছে মনে হয় 10 বা 11 তারিখে, 2 দিন পরে রিপোর্টের পরে। হ্যাঁ, ওখান থেকে সে পদত্যাগ করছে। তো পদত্যাগ করার 2-3 দিন পরে একটা অর্ডার দিছে, যে এইটা সরকারকে অর্ডার দিছে, এটা যে এইটা কীভাবে মানে রেকর্ড হইলো বা কী হইলো এটা খুঁজে বের করার জন্য। ওইটা ছিল আমাদের জন্য ডেঞ্জারাস আর কি। যে তারপরে 13 তারিখে আবার এরা মামলা করছে ট্রাইব্যুনাল, এই ম্যাজিস্ট্রেট কোর্টে, ট্রাইব্যুনালের পক্ষ থেকে মামলা করছে, যে মামলা বলা হয়েছে যে এটা এই রাষ্ট্রদ্রোহ মামলা করছে আমাদের বিরুদ্ধে। রাষ্ট্রদ্রোহ তখন আইসিটি আইন ছিল না, তখন একটা মানে এই ব্যাপারে আরেকটা আইন ছিল, ওই আইনে এবং রাষ্ট্রদ্রোহের 2টা ধারা দিয়ে আমাদের বিরুদ্ধে মামলা করছে। আপনার নামে আর আমাদের সম্পাদক মহোদয়ের নামে। আচ্ছা, মানে 9 তারিখে প্রথম প্রকাশ, 13 তারিখে শেষ। হ্যাঁ, মানে এই কয়দিন বাংলাদেশে ছিলেন আপনি? এই কদিন বাংলাদেশে ছিলাম। কোনো প্রবলেম হয় নাই? এমনি কোনো প্রবলেম হয় নাই। এই কদিন বাংলাদেশে থাকলেও আমি বাসায় যাই, অফিসে থাকতাম। অফিসে থাকতাম। আচ্ছা, মানে এর পরবর্তী মানে আপনার উপর ঝড়টা কখন শুরু হয়? পরবর্তী ঝড় তো ওই তো যখন বলছে যে কোর্ট যখন অর্ডার দিছে যে এটা কেমনে হয়েছে খুঁজে বাইর করতে হবে,
আচ্ছা মানে অর্ডার দিচ্ছে খুঁজে বাইর করার জন্য, ট্রাইব্যুনাল থেকে অর্ডার দিচ্ছে সরকারকে, এটা কিভাবে এটা হইলো এটা খুঁজে বের করার জন্য ট্রাইব্যুনাল থেকে সরকারকে একটা অর্ডার, সরকার মানে হোম মিনিস্ট্রি এটা করবে। তখন আমাদের মানে অনেক হয়েছে, বা আমাদের রাষ্ট্রদ্রোহ, এরপরে আবার রাষ্ট্রদ্রোহ মামলা দিছে, সব কিছু মিলে যখন হয়েছে তখন আমাদের উপর শুরু হয় আর কি। আচ্ছা এমনি কোনো হুমকি দুমকি এমন কিছু? না, টেলিফোনে হুমকি টুমকি কেউ দেয় নাই, এমনি ঠিক আছিলাম। তবে আমরা নানা দিক থেকে নানা রকম খবর পাইতেছিলাম, মানে সরকারের নানা প্রস্তুতির একটা খবর ছিল। আচ্ছা এমনি দেশ ছাড়লেন কেন? ওই তো দেশ ছাড়ছি আমি 17 তারিখ দুপুরবেলা। 17 তারিখ ওই যে 17 তারিখে দুপুরের পরে তো সম্পাদক আমাকে, মানে সম্পাদক মহোদয় আমার ডাইকে নিয়ে জিজ্ঞেস করলেন যে আমার ভিসা টিসা আছে কিনা। আমি লন্ডনে আসা যাওয়া করতাম, আগে একবার একটা রিপোর্টের জন্য লন্ডনে গেছিলাম, এই যে মানিকের সম্পদের সন্ধানে আমি রিপোর্ট প্রকাশও করছিলাম মানিকের। বিচারপতি মানিকের, হ্যাঁ মানিকের লন্ডনে বাড়িঘর কীভাবে করছে, কী করছে, টাকা পয়সা, তার ট্যাক্স ফাইল নিয়ে আমরা এগুলো অনুসন্ধান করছিলাম। তো আমি লন্ডন গেছিলাম তার লন্ডনের বাড়ির খোঁজ নিতে, বাড়ির কাগজপত্র নিয়ে আসছিলাম। আবার নিউজ করছি, এটা নিউজ ছিল, আমরা সেপ্টেম্বরে নিউজ প্রকাশ হয়েছিল 2012 সালে। তো ওই সময় লন্ডন আবার ওই সময় নতুন করে ভিসা, এর আগে ভিসা ছিল, এরপরে আবার নতুন করে ভিসা করলাম, মানে ওই ভিসাটাই আমার ছিল, সময় মেয়াদ ছিল। তখন ওই ভিসা আমি সম্পাদক মতো বললো তাহলে তুমি একটু লন্ডনে বেড়ায় আসো। তো ওই আমি বললাম কেন, বলে যে না আজকে যাইতে হবে, ওই আজকে যাও, তুমি তো একটু দরকার আছে, গেলে পরে বলবো তোমার কি কাজ করতে হবে। মানে আপনাকে মানে ডাইরেক্ট হুকুম দিয়েছে যেতে হবে আজকে? হ্যাঁ আজকে যেতে হবে। আচ্ছা এবং উনি টিকিটও করে দিয়েছে। উনি টিকিট করে দিয়েছে? হ্যাঁ। আচ্ছা এর পরের অধ্যায়টা কেমন ছিল, বা আপনাকে কি বললো মাহমুদুর রহমান ভাই যখন আপনি বিদেশ চলে গেলেন? হ্যাঁ মানে যখন বিদেশের মাটিতে পা রাখলেন, এর পরবর্তীতে আপনার এই রিপোর্টকে বা এই সংক্রান্ত বিষয়ে কি কি জানলেন? মাহমুদুর রহমান বলছিলেন না, ওইটা আমি ওনার কাছে জিজ্ঞেস করি নাই, তবে আমি নানা দিক থেকে আমি জানছি। যেমন আমাদের এক ফ্রেন্ডস, আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের যে অফিস, যে ওই বিল্ডিংয়ে 9 তলায় ওনার অফিস ছিল, উনি লন্ডনে গেছিল, উনি আমেরিকা গেছিল, যাওয়ার পর লন্ডনে দেখা করে গেছে আমার 2-3 মাস পরে আমি যাওয়ার। তো উনি যেটা বললো যে ওনার ফ্রেন্ড ছিল আবার আইজি, তখন আইজি ছিল হাসান মাহমুদ খন্দকার ছিল। তো ওই আইজি হাসান মাহমুদ খন্দকারের সাথে উনি আমার ব্যাপারে প্রশ্ন করতো। হাসান মাহমুদ খন্দকার বলছে যে উনি দেশের থেকে চলে গেছে, খুব ভালো করছে, চলে যেতে পারছে, খুব ভালো করছে। আমার যেটা বলছি ওনার বাসায়, চলে যেতে পারছে, ভালো করছে, বিপদে পড়লে আমরাও মানে রক্ষা করা মানে হইতো না, সম্ভব হইতো না। তো তার ভাগ্য ভালো, সে ওইটা তার বাসা আমার বলে আসছে। আমি যে আমার ফ্রেন্ডের সাথে খন্দকারের সাথে কথা বললাম, বলতে যে আপনি সৌভাগ্যবান যে আপনি দেশ ত্যাগ করে আসতে পারছেন। তার মানে সামথিং এটা কিছু ছিল আর কি। আর কিছু বলে নাই মাহমুদুর রহমান ভাই? কিছু বলে নাই আপনাকে? না, আমি আর জিজ্ঞাসা করি না, উনি আর কিছু বলে নাই। উনি শুধু বলছে যে আমি তোমার সেভ করতে পারছি, আলহামদুলিল্লাহ, আমি পৌঁছার পর আলহামদুলিল্লাহ, তুমি এখন এখানে থাকো, আর কোনো সমস্যা, তুমি চিন্তা করবে না, আমি যতদিন বাচ্চা আছি। আচ্ছা, এটা তো গেল 12 সালের কথা। আর আপনি যে গতকালকে অর্থাৎ 13 তারিখে 14 তারিখে বাংলাদেশে আসছেন, মানে সেই 2012 সালের পরে? হ্যাঁ 2012 সালের পরে 14 না, আমি ওই 5 আগস্টের পরে আমি আবার আইসা গেছি, গল্প ছিলাম, আমি 2 সপ্তাহ ছিলাম। ও আচ্ছা, সরকার পতনের পরে? সরকার পতনের পর আসছিলাম একবার, আইসা 2 সপ্তাহ থেকে আবার চলে গেছি। তখন আর মানে ওই অনেক ব্যস্ত ছিলাম আর কি কয়েকদিন। আচ্ছা, এমনিতে আপনার লাইফে আপনাদের বললেন যে অ্যাচিভমেন্ট, কিন্তু আপনার জীবনটাকে কি একটু নাড়িয়ে দিয়েছিল এই? না, জীবন তো অবশ্যই নাড়িয়েছে, আমার লাইফের অনেক কিছু চেঞ্জ করে দিচ্ছে। দেখুন আজকে যারা আমার সমসাময়িক, যারা তারা এখানে যারা আমার সমসাময়িক, তারা অনেক উপরে সাংবাদিকতা, একটা কথা বলি, তা আমরা তো ধরেন তাদের থেকে খারাপ না করলেও কাছাকাছি থাকতাম, যারা অনেক বড় বড় পদে গেছে আমাদের সমসাময়িক। তা আমরা তো আর ওই জায়গাটা, এই গ্যাপটা 12 বছরের একটা গ্যাপ বাংলাদেশে। আর লন্ডনে আমার ভিন্ন লাইফ, লন্ডনে তো মানে বাংলাদেশের মতো লাইফ না, ওইখানে কাজ করে খাইতে হয়, ভিন্ন লাইফ। এই বিষয়ে তো প্রশ্ন করবো, কিন্তু তার আগে একটা প্রশ্ন, যে আপনার এই পুরো রিপোর্টটা ছিল শুধুমাত্র জামায়াতের নেতাকর্মীদের বিষয়? শুধু জামাত নেতাকর্মী না, পুরো ট্রাইব্যুনালের বিষয়। পুরো ট্রাইব্যুনালটা কিভাবে, এখানে অনেকেই মানে একটা ভুল ইন্টারপ্রিট করে যে এটা সাইদ ইসার মানে ব্যাপারে, এটা সাইদ ইসার ব্যাপার না, ওটা টোটাল ট্রাইব্যুনাল নিয়ে ওখানে একটা রায় আর কি, ফাঁসি না। তারা শুধু একটা রায়, মানে তখন তারা বলছে গভর্নমেন্ট তরফ থেকে একটা রায়ের জন্য
মানে খুব তাড়াহুড়া করতেছিল তাদের, মানে তারা তো অতদিন হয়ে গেছে, মানুষকে দেখাইতে চায় যে একটু বিচার হয়েছে, তারা যুদ্ধ অপরাধের বিচার করছে, মানে এটা একটা মানে এই যে একটা তারা একটা আওয়াজ তুলতেছে আমরা যুদ্ধ অপরাধের বিচার করছি, এইটা একটা তারা রায় চাইতেছিল, একটা মানে একটাতে শুরু করতে চাইতেছিল তারা, এটা টোটাল ট্রাইব্যুনালটা নিয়ে তারা এটা ছিল। আচ্ছা, তো যেটা বললাম যে যেহেতু 11 জনই জামাতের হ্যাঁ, সালাউদ্দিন কাদের সদীয় ছিল, তো এখানে জামায়াতের পক্ষ থেকে আপনাকে কোনো মানে আমার ইন্ডিভিজুয়ালি আমি কোনো দলের পক্ষ থেকে আমার প্রতি কোনো এমনি সবার ছিল, সবাই এটা তো আছে, দেখা আছে, মানে এ আছে তার সবার সাথে আমার স্বাভাবিক সম্পর্ক আগে যেরকম ছিল, ওই যাওয়ার পরে এরকম সবাই একটু সহমর্মিতা দেখাইছে, এটা স্বাভাবিক, এটা। আচ্ছা, এই রিপোর্ট করতে গিয়ে মানে এটা পর্যালোচনা জানতে চাই যে অনেকে বলছে যে শেখ হাসিনার হুকুমে ফাঁসিগুলোর রায় হয়েছে, আবার কেউ কেউ বলছে যে এটা ভারতের ইঙ্গিতে, মানে আপনার এটা বিষয় অনুসন্ধান করতে গিয়ে আপনার কি মনে হয়েছে আসলে? এটা অনুসন্ধান করতে গিয়ে যেটা মনে হয়েছে, এই এজেন্ডাটা ছিল ভারতের, এটা এজেন্ডাটা ভারতের ছিল, এই এজেন্ডাটা ভারতের, আর এটা শেখ হাসিনার মাধ্যমে এটা বাস্তবায়ন করা হয়েছে। এটার উদ্দেশ্যটা কি ছিল আসলে বুঝতে পেরেছেন? উদ্দেশ্যটা ছিল বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে একদম দুর্বল করে দেওয়া, মানে ইন্ডিয়া বাংলাদেশ সার্বভৌমত্বের পক্ষে যে রাজনৈতিক শক্তিটা আছে, প্রো ইন্ডিয়ান না, মানে অ্যান্টি, মানে কি বলে বাংলাদেশের প্রো বাংলাদেশি এবং বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী যে রাজনৈতিক শক্তি আছে, এই শক্তিটাকে দুর্বল করে দেওয়া। এই শক্তিটার মধ্যে বড় একটা স্ট্রেংথ হইল জামাত ইসলামী, মানে যারা মানে রাজনৈতিকভাবে যাদের নেতৃত্বের মধ্যে কোনো রকমের অন্য রাজনৈতিক দলের কোনো বিষয়ে দ্বিমত, ও মুখপন্থী তুমুখপন্থী, কিন্তু জামাত ইসলামের মধ্যে আমি যেটা মনে করি আর কি, আমার অবজারভেশনে জামাত ইসলামের মধ্যে ওই রকম কোনো ইন্ডিভিজুয়াল পন্থী বলে কিছু নাই, তারা এককভাবে বিশ্বাস করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বটাকে বিশ্বাস। এটা সবাই সুপ্রিম লিডার মানে যে সিদ্ধান্ত হয়, তাদের সুপ্রিম তাদের যে মজলিস শুরা যে সিদ্ধান্ত হয়, এটার সাথে সবাই নেতাকর্মী সবাই ঐক্যবদ্ধ থাকে, এটা হলো জামাত ইসলামের একটা মানে বৈশিষ্ট্য আমি মনে করি। বা আদার্স যে দলগুলো আছে বাংলাদেশে, এরা হলো বুর্জুয়া রাজনৈতিক পার্টি, মানে এরা হলো ক্ষমতামুখী রাজনৈতিক পার্টি, মানে তারা ক্ষমতায় গিয়ে দেশের জন্য কিছু করতে চায়, পাশাপাশি তাদের নিজেরও কিছু মানে ভবিষ্যতের জন্য ইয়ে করতে চায়, এরকম। আচ্ছা, আপনাদের মানে মনে কিছু দিবেন না যে মানে এই ট্রাইব্যুনালের বিষয়ে যে স্কেপ সংলাপটা যেটা প্রকাশ করলেন, এই কনসেপ্টটা মাথায় কিভাবে আসলো যে এই বিষয়টা রিপোর্ট করবেন আপনি? বা ট্রাইব্যুনাল কনসেপ্ট তো মাথায় আসে নাই, এটা হইলো যে মানে এটা রিপোর্টটা যখন আমরা শুনছি এরকম ঘটনা ঘটতেছে বা এরকম বা রিপোর্ট যখন হাতে পাইছি, এটা স্বাভাবিক, এটা একটা বড় ধরনের ঘটনা। একজন সাংবাদিক বা একজন সাংবাদিকের তো টার্গেট থাকে যে একটা ভালো কিছু করার, সবসময় একটা মানে ভালো রিপোর্ট বের করার, ভালো কিছু করার। যেমন মনে করেন যে খায়রুল হকের ত্রাণ দিয়েছিল 10 লাখ টাকা, ত্রাণ তহবিল থেকে টাকা নিয়েছিল, এটাও একটা আমি মনে করি যে একটা আমার জন্য আমি মনে করি একটা ভালো রিপোর্ট ছিল যে একজন সুপ্রিম কোর্টের একজন জাজ সরকারের ত্রাণ তহবিল কাদের জন্য? ত্রাণ তহবিল হচ্ছে যাদের অনাথ, যাদের কোনো ইয়ে নাই, তাদের জন্য সরকারের একটা ত্রাণ তহবিল, ওখান থেকে একজন হাইকোর্টে জাজ যে হাইয়েস্ট স্যালারি পায় বাংলাদেশের, তারা নেবে। এটা তো এরকম একদম সবাই চায়, সব রিপোর্টার আমি মনে সব সাংবাদিক যারা আছে তারা প্রত্যেকে চাই এরকম একটা ভালো কিছু করতে। আচ্ছা, তো এখন শেষ দিকে আসছি, সেটা হচ্ছে আপনি তো দেশান্তরী হয়ে গেলেন, আপনি নিজেই বললেন যে বিদেশে তো আসলে এমনি থাকা যায় না, কাজ করতে হয়। একজন প্রথিতযশা সাংবাদিক, বাংলাদেশের আদালত পাড়াকে নাড়িয়ে দেওয়ার মতো রিপোর্ট করেছেন, কিন্তু বিদেশের মাটিতে আপনি কিভাবে জীবনকে যাপন করেছেন? সেটা একটা ডিফারেন্ট লাইফ, আপনাকে পরিস্থিতি সবকিছু মানা নিতে বাধ্য করে, মানুষের উপর যখন পরিস্থিতির মধ্যে যখন পড়ে, এটা সবাই মানে আমি মনে করি একটা ধৈর্য থাকতে হয়, এটা আল্লাহ আমাকে এই ধৈর্য ধরে তৌফিক দিছে। আমি কষ্ট হোক যাই হোক, আমি আমার লাইফ কারো কাছে 1 টাকা হাত না পাইতে, এটা আল্লাহর কাছে সব শুকরিয়া। আমি কারো কাছে কোনোদিন কোনো কিছুর জন্য মানে 1 পয়সার সহযোগিতা চাইতে পারি, সাহায্য বলবো না, সহযোগিতা চাইতে পারি যে আমার 1 টাকা যদি সহযোগিতা করেন, আমি বিপদে আছি। তো এইরকম একটা কিছুর প্রয়োজন পড়ে নাই, আল্লাহ আমাকে যথেষ্ট হেল্প করছে এবং আমিও অনেক ধৈর্য দিচ্ছি এবং অনেক কষ্ট করছি। মানে এই তো মানে অনেক শুনতে চাচ্ছি যদি বলা যায় আর কি, অনেক কষ্ট করছি। এই কষ্টের ভিতর দিয়ে আমার অনেক সফলতাও আছে, যেমন আমার বড় মেয়ে, সে ওইখানে মানে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে মানে টপে থাকা ইউনিভার্সিটি, মানে কিংস কলেজ, যেটা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 35, তো ওখানে সে ইকোনমিক্স পড়ছে, এখন সে ব্রিটিশ সিভিল সার্ভিসে চাকরি করে।
মানে জব হয়েছে তার, এবং ব্রিটিশ সিভিল সার্ভিসের ক্যাবিনেট ডিভিশনে চাকরি করে। তো এটা আমার জন্য একটা এটা একটা আল্লাহর রহমত। আমার মেয়ে বাংলাদেশে থাকলে সিভিল সার্ভিসে ঢুকতে হয়তো হিমশিম খাইতে হইতো, বা ওইখানে সে অনার্স করার সাথে সাথে যেদিন রেজাল্ট হয়েছে ওই দিন তার সিভিল সার্ভিসের রেজাল্ট হয়েছে, পোস্টিং হয়েছে। তো এটা একটা বড় অ্যাচিভমেন্ট আমার জন্য। মানে একদিকে কষ্ট হইলো, আর একদিকে সফলতা দিছে আল্লাহ। আল্লাহ তো মানুষকে একটা পরীক্ষার মুখে রাখে, সবসময় বলছে ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। মানে নানা কিছু দিয়ে আপনাকে মানে আল্লাহ পরীক্ষা করবে। তো এই পরীক্ষার মধ্যে ধৈর্য ধরাটাই হচ্ছে সবচেয়ে মানে বড় পরীক্ষা। আপনি যদি হতাশ হয়ে যান, আপনি যদি পথ হারাই ফেলেন, মানে মানে ধৈর্য ধরতে না পারে, তাহলে তো আপনার আর এদিকে সফলতাটা আপনার আল্লাহ কিসের মধ্যে দিবে আপনি জানেন না। আপনি বক্তব্য হয়তো পড়ছেন, বাংলাদেশে তো গ্রামে থাকলে বক্তব্যে যে ওই ইমানে মুফাসসাল ইমানে মুজাম্মাল যখন পড়ছি, আমরা পড়ছি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যেটা হয় এটা সবই আল্লাহর পক্ষ থেকে। তা আমার জীবনে আমি মনে করি যে আমার যেটা হয়েছে এটা পুরোটাই আল্লাহর পক্ষ থেকে, হয়তো আমার মঙ্গলের জন্য হয়েছে, বুঝলেন। আজকে যদি এই কষ্ট না করতাম হয়তো আপনি আমার এখানে আসতেন না। আমরা কত মানুষই লন্ডন থেকে আসে, কত মানুষই বিদেশ থেকে আসে, সবার কাছে তার ইন্টারভিউ নিতে কেউ যায় না। সেটা একদিন একদিকে হয়তো নিশ্চয়ই আমার সাকসেস আছে, আমি বুঝতেছি না। আল্লাহ আমার হয়তো কোনো না কোনো দিকে সাকসেস দিয়ে রাখছে কষ্টের ভিতর দিয়ে। আচ্ছা, এমনিতে মানে আপনার যারা সহকর্মী ছিলেন তারা খোঁজ খবর নিতেন কিনা, বা রাজনীতি সবার সাথে তো যোগাযোগ হইতো। আমার সবচেয়ে কষ্ট লাগছে যে ওই পত্রিকা বন্ধ করে দিছে, আমার সহকর্মীরা বেকার হয়েছে, এটা আমি খুব কষ্ট পাইছি। কারণ এটা তো উৎসটা তো আমার এই নিউজ, পত্রিকা বন্ধ করার পিছনে, এই জন্য আমি কষ্ট পাইছি। ওখানে কি চাকরি করতেন? হ্যাঁ, চাকরি করছি, এখনো চাকরি করি, ওখানে চাকরি করি। তারপরে ওখান থেকে আবার আমার দেশ অনলাইন বের করার চেষ্টা করছি আমরা, সব কিছু মিলেই। আচ্ছা, এমনিতে যেটা শুনলাম যে আপনি আপনার মায়ের সাথে দেখা করতে পারেন না। হ্যাঁ, আমার আম্মা তো 2014 সালে ইন্তেকাল করছে, জুলাইতে, 8 জুলাই। তো তখন তো আমি ওইখানে, এটা আর কি। আচ্ছা, এছাড়া আর কি হারিয়েছেন আপনার জীবন থেকে? অনেক কিছু হারিয়েছে। সাংবাদিকতা করতে গিয়েই তো আমার মায়ের মানে শেষ বিদায় থাকতে পারি নাই কাছে। আমার অনেক আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গেছে, তাদের আমি তারা হয়তো আশা করছিল আমি তাদের জানাজা উপস্থিত থাকবো, তারা এটা মানে এটা হয়তো মানে তাদেরও সৌভাগ্য হয় নাই, আমারও সৌভাগ্য হয় নাই, মানে এটা আছে, এটা একটা কষ্ট থাকবে সারা জীবন। আচ্ছা, আর কি, আর তো এমনি লাইফের অনেক মূল্যবান সময়, মানে আমি যে কর্ম করে হয়তো আর কিছু করতে পারতাম, সেটা হয়তো মানে হারাইছি অন্য কাজে। আচ্ছা, আমার নিজেকে সন্ধান করতে গিয়ে। আচ্ছা, আরেকটা জিনিস জানলাম যে আপনাকে জরিমানা করা হয়েছিল আদালত থেকে, কিন্তু জরিমানা না দিয়ে আপনি জেল খেটেছেন। হ্যাঁ, ওইটা তো ওই যে বললাম, ওই যে আমাদের একটা ওই যে কন্টেম্প করছিল এই চেম্বারম্যান সরকার কেসটে রায়। তো এইটা তো রায় দিয়েছিল আমাদেরকে অন্যায়ভাবে, বলছিল যে ট্রুথ ইজ নো ডিফেন্স, মানে আমাদের যে এভিডেন্স বলছে ট্রুথ এভিডেন্স সত্য, কিন্তু নো ডিফেন্স, তারা এগুলোকে তারা ডিফেন্স হিসাবে নেবে না, তারা আমাদেরকে শাস্তি দিবে। ডিফেন্স ট্রুথ ইজ নো ডিফেন্স, আপনি যখন বলতেছেন এটা সত্য, বাট তারা শাস্তি দিবে, কারণ তারা মনে হচ্ছে তারা অপমানিত হয়েছে, বিচারকরা তারা অপমানিত হয়েছে, তারা অপমানের প্রতিশোধ নেবে। তো প্রতিশোধ তাদের হাতে ইনহেরেন্ট পাওয়ার, এটা বলা হয়, তাদের বিচারকদের শক্তি, তারা এটা দেখাইছে, পাওয়ার দেখাইছে। রায়টা কি দিয়েছিল আপনাদের বিরুদ্ধে? রায় দিয়েছিল তো যে আপিল বিভাগের 6 জন বিচারপতি ছিল ওই দিন, 6 জন বিচারপতি মিলে। মানে আপনার জেলটা খেটেছেন কেন? আপনার তো জরিমানা হয়েছিল না, জেলও দিছে, জরিমানা দিছে, দুইটাই। জেল দিয়ে বলছে জেলের সাথে আরো জরিমানা, আমার 10,000 টাকা জরিমানা, আমার সম্পাদকের 1 লাখ টাকা জরিমানা, মানে জেলও খাটবো, এই জরিমানা দেবো, জরিমানা না দিলে আরো বেশি, মানে আরো আমার 1 সপ্তাহ, সম্পাদকের আরো 1 মাস। আচ্ছা, তা আমরা ওই দুইজনে, উনিও 1 মাস এক্সট্রা খাচ্ছে, আমিও 1 সপ্তাহ এক্সট্রা। মানে জরিমানা দেন নাই? জরিমানা দিই নাই। আচ্ছা, এটা কি আপনাদের রাগের থেকে? না, আমরা এটা আমাদের প্রতিবাদ স্বরূপ, রাগ না, তোমরা আমরা তো অন্যায় ব্যাপার, জরিমানা দিলে তো আমরা রায় মেনে নিলাম, আর জেলে যাওয়াটা তো এটা সরকার বাধ্য হয়ে আমরা মানে গেছি, আমাদেরকে নিতে হয়েছে। কিন্তু জরিমানা দিলে তো আমরা স্বেচ্ছায় জরিমানা দিলাম, মানে আমরা তাদের যে অন্যায় এটা আমরা মানলাম, আমরা তোমাদের এটা মানি না। আচ্ছা, তেমনিতে এই যে 2012 সাল থেকে এখন অবধি যে ক্ষতিগ্রস্ত আপনি হলেন, দেশান্তরী হলেন, আপনার সম্পাদকও অনেক লাঞ্ছিত হয়েছেন, হ্যাঁ, পত্রিকা বন্ধ হয়ে গেছে। আমার সম্পাদক রিমান্ড দিনের পর দিন রিমান্ড রাখছে, মানে 39 দিন উনি রিমান্ডে ছিলেন। মানে সব কিছু মিলাই আমাদের এই নিউজগুলোর কেন্দ্র করে বা ওনার লেখার বিষয় ছিল, সব কিছু মিলেই আমাদের প্রতি মানে সরকারের এই রাগ ছিল, রূপসান ছিল, সবটা ওনার উপর দিয়া ইয়ে করছে। এখন তো বিচার বিভাগ বলা চলে স্বাধীন, যতটুকু বলা যায় আর কি, যদি প্রশ্নবিদ্ধ রয়েছে।
আপনার ক্ষতিপূরণ বা বিচার চান কিনা বা চাইবেন হ্যাঁ কিনা? অবশ্যই আমরা করবেন কিনা? আমরা আমাদের এই যে যে রায় দিছিল আমাদের বিরুদ্ধে, এই কি বলে এটা ট্রুথ ইজ নট ডিফেন্স বলে, আমরা এই রায়ের রিভিউ চাইবো। অবশ্যই আমরা এই রায়ের রিভিউ চাওয়ার চেষ্টা করবো। যাতে এই যে দেশান্তরী হওয়া বা এই ক্ষতিপূরণের বিষয়ে এটা নিয়ে আমরা ইন্ডিভিজুয়ালি আমরা কিছু করবো কিনা আমি জানি, আমার মানে এরকম কোনো চিন্তা নাই। কিন্তু আমাদের পত্রিকার যে যে ক্ষতি হয়েছে, একটা সংবাদপত্রের যে ক্ষতি হয়েছে, এই সংবাদপত্রের ক্ষতিপূরণের জন্য আমরা অলরেডি আমরা একটা মামলা করছি। এই মামলা কি হয় আমরা দেখবো।